আমি পিয়ালি। তো আজকে আমি কিছু আমার পড়া শেষ করা কিছু উপন্যাস এবং কিছু গল্প নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, যেটা অ্যাকচুয়ালি এই গল্পটি 997 বঙ্গাব্দের সময়কার একটি গল্প, যেখানে একজন রাজপুত সেনা, একজন রাজপুত রাজপুত্র, সেনার বাহিনীর রাজপুত্র, যে একটি যুদ্ধের জন্য বেরোবে এবং সেখানেই তার আলাপ হবে তিলোত্তমার সাথে। তিলোত্তমা সাথে আলাপ হওয়ার পরে তাদের যে মানসিংহের রাজপুত সেনা, মানসিংহের রাজপুত সেনা যখন তার সেনাবাহিনী নিয়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, তখন সেই জগৎ সিংহের সঙ্গে তিলোত্তমার আলাপ হবে একটা মন্দিরে, রাস্তায়, এবং তারপর তার সাথে একটা সম্পর্ক তৈরি হবে, তাকে ভালো লাগবে, এবং তারপরে সেই অনুযায়ী গল্পটা এগোবে এবং শেষে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। কারণ এই তিলোত্তমার সাথে জয়সিংহের মিলন করানোর জন্য যখন তারই সৎমা, মানে তার বাবার বিয়ে করা আরেকজন, তার মা মারা যাবে এবং তিলোত্তমার মা মারা যাবে, এবং তারপরে তার বাবা আরেকজনকে বিয়ে করতে বাধ্য হবে একটি ঘটনার জন্য। তো সেই বিমলা দাসী হয়ে থেকে যাবে ওই রাজ্যে, এবং সেই বিমলাই তিলোত্তমার সাথে রাজপুত্র জয়জিতের মিল করানোর চেষ্টা করবে, এবং মিলন করানোর সময় সেই যুবরাজের জগৎ সিংহের সঙ্গে যখন মিলন করানোর চেষ্টা করবে তিলোত্তমার, তখনই পাঠানরা তাদের রাজ্য আক্রমণ করবে, এবং সেখান থেকে তারপরে কি হবে সেইগুলো নিয়েই এই গল্পটি। বেশ ভালো লেগেছে। যেটা সব থেকে বলার মতো জায়গা হচ্ছে তখনকার সমাজে মহিলাদের যে জায়গাটা, সেটা খুব উল্লেখযোগ্য এখানে এভাবে উঠে এসছে, সমাজ চেতনা বা সামাজিক অবস্থাটা উঠে এসছে। বাট একটা জিনিস আমার ভীষণভাবে ভালো লেগেছে, তখন যেভাবে অনুভূতি একটা মানুষের প্রতি এক্সপ্রেস করতো, যে একটা সততা ছিল, সেই জায়গাটা ভীষণ সুন্দরভাবে দেখানো হয়েছে, এবং সেই জায়গাটা বোধহয় আজকে সমাজের সাথে খুব একটা মিল খায় না। তখন মানুষের অনুভূতি এতটাই সহজ, স্বাভাবিক, সরল ছিল, যেটা আজ অনেক বেশি সেটা গার্ডেড, অনেক বেশি মানুষ নিজের আসল আবেগকে প্রকাশ করতে ভয় পায়। তো সেই জায়গাটা দেখে আমার বেশ ভালো লেগেছে, যে তখনকার সমাজে আবেগ কত স্বাভাবিক ছিল। আর যেটা খারাপ লেগেছে, তখন মহিলাদের অবস্থানটা কতটা মানে কী অবস্থায় ছিল, সেই জায়গাগুলো কিছু প্রশ্ন তোলে, এবং এইসব জায়গা নিয়েই তখনকার সেই রাজাদের যে যুদ্ধ এবং সেই সময়কার সাম্রাজ্যের নিয়ে যে সমস্ত রাজকাহিনীগুলো আমরা দেখতে পাই, সেই ধরনেরই একটি কাহিনী হচ্ছে দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
এরপর আমি চলে আসছি অন্তরী পূজাবার্ষিকীতে, যেখান থেকে আমি পূজাবার্ষিকীর যে উপন্যাসগুলো আমার কাছে আসলে এক একটি বইয়ের মতনই, এক একটি উপন্যাসের বইয়ের মতনই, তাই আমি সেগুলোকে সেই রকমভাবেই শেষ করছি। আমি খুব একটা তাড়াহুড়ো করছি না এবং খুব যত্ন নিয়েই পড়ে শেষ করার চেষ্টা করছি, এবং বইয়ের মতনই আমি এগুলো রিফ্লেকশন নিয়ে আসার চেষ্টা করছি। তো এক গোধূলি সন্ধ্যা বলে কৌশিক মজুমদারের যে উপন্যাসটি এখানে আছে অন্তরীপে, সেটির গোয়েন্দা তার ডিটেকটিভ তারিণী চরণের যে বইটি বেরিয়েছে কৌশিক মজুমদারের বুক ফার্ম থেকে, সেইটিরই কোনো একটি গল্প বা সেই তারিণী চরণেরই গল্প এখানে দেওয়া হয়েছে গোধূলি সন্ধ্যাতে, যেটা কৌশিক মজুমদারেরই লেখা। এবং এখানে তারিণী চরণই এই কেসটা সলভ করবে, এবং এখানে দেখানো হবে একটা সময় যেটা 1896 সাল, এবং এই সময় প্লেগ দেখা দিয়েছিল, যেটা আমরা আর একটা জায়গায় ভীষণভাবে উঠে আসছে এই একই ঘটনা। সেটা হচ্ছে সেকেন্ড দেশে প্রকাশিত ধারাবাহিক যে কুমারী রানী ডাক্তার মৈত্রী রায় মৌলিকের গল্প, সেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি প্লেগের সময়কার, মানে ওই সময়কারই গল্প উনি লিখছেন। তো সেই সময়কার অবস্থাটা ভীষণভাবে পরিষ্কারভাবে, উনি ভীষণ সুন্দরভাবে গল্পটা লিখছেন সেই সময়টা নিয়ে। তো যাই হোক, সেই সময়েরই লেখা এই সেই প্লটেই যে যখন প্লেগ দেখা দিয়েছিল এবং সেই সময় কীরকমভাবে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষকে দখল করে রেখে দিয়েছিল, এবং সেই সময়কার যে সামাজিক অবস্থা উঠে এসছে বারবারই এখানে। এবং সেইখানেই একটি ম্যাজিক দেখানোর একজন, যে ম্যাজিক দেখায় এরকমই একজন মানুষ, যার সে তামাটুলিতে একজন সাহেব খুন হবে, এবং সে যে ম্যাজিক দেখায় তাকে আটক করা হবে, কারণ তার যে গ্রুপ সেইখানেই ম্যাজিকের খেলা দেখাতে গিয়েই সেই সাহেব খুন হবে। এবং সেখানে বিভিন্ন ধরনের ভাবে অনেক নিরপরাধী লোক সেখানে জড়িয়ে যাবে সেই ঘটনা, এবং সেই সময় স্বদেশীদের একটা মুভমেন্ট চলছিল, এবং সেই স্বদেশীদের জায়গাগুলো কীভাবে উঠে আসছে এবং আলটিমেটলি কে এটার সাথে জড়িয়ে, সেই নিয়েই গল্পটা এগিয়েছে। ভীষণ সুন্দরভাবেই লিখেছেন উনি। যদিও আমার ডিটেকটিভ গল্প বা এই গোয়েন্দা গল্পটি খুব ভালো লাগেনি, বাট প্লট অনুযায়ী, ঐতিহাসিক জায়গা অনুযায়ী এটা পড়ার মতন একটা গল্প। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি নবকল্লোলের একটি সংখ্যায়, যেটা এপ্রিল 2024 সংখ্যা। এটা পয়লা বৈশাখের সংখ্যা ছিল। তো এই সংখ্যারই কিছু গল্প নিয়ে আমি আলোচনা করবো এবার। তো এই সংখ্যায় উপন্যাস ছিল 3টি: নীল চোখের তারা চঞ্চল কুমার ঘোষের, হিমেল হাওয়ার রাত উপমন্যু রায়, একজোড়া হাত শুভ মানুষ ঘোষ। এর মধ্যে আমার নীল চোখের তারা বলে যে উপন্যাসটা, সেটা সব থেকে ভালো লাগছে। যদিও খুব বিশেষ কিছু ভালো আমার কোনো উপন্যাসই লাগেনি, তবু আমি নীল চোখের তারাটা বলতে চাই, কারণ এখানে একটা উত্তেজিত জায়গা আছে, একটা থ্রিলের জায়গা আছে, এবং গল্পটা লেখার ধরন বা সমস্ত কিছুর জায়গা থেকে নীল চোখের তারাটা আমার ভালো লেগেছে। হিমেল হাওয়ার রাত গল্পটা ভালো, কিন্তু খুব একটা আমি এনজয় করিনি, বা একজোড়া হাতও খুব একটা এনজয় করিনি। বাট একজোড়া হাত গল্পটিও বেশ আনন্দ করে পড়ার মতনই, একটু ভৌতিক গল্প, অলৌকিক গল্প, যেখানে দেখানো হবে যে একটি মানুষের মৃত্যুর পর তাকে কিভাবে সবাই মিলে অনুভব করছে, এবং কিভাবে তার হাতটা সবাই দেখতে পাচ্ছে, এবং সেইখান থেকে গল্পটিকে দেখানো হয়েছে। এটা পুরোপুরি একটি অলৌকিক গল্প। হিমেল হাওয়ার রাত একটি রহস্য প্লাস অলৌকিক একটি গল্প, যেখানে দেখানো হবে যে বিদেশের একটা প্লটে কয়েকজন ছেলে মেয়ে যখন ঘুরতে যাচ্ছে, তখন তারা কীরকম অলৌকিক জায়গা ফেস করছে,
অলৌকিক কিছু ঘটনা তাদের সাথে হচ্ছে সেই জায়গা নিয়ে গল্প। আর নীল চোখের তারা এমন একটি অলৌকিক গল্প যেখানে দেখানো হবে একটি ক্রিমিনাল ক্যারেক্টার, যেখান থেকে সে কীভাবে নীল চোখের মণি দিয়ে ব্যবসা করছে বা নীল চোখের মণি নিয়ে সে কীভাবে মানুষকে আক্রমণ করছে, সেই রকম একটি গল্প। আচ্ছা, সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমার সময় তার জীবনের কিছু জায়গা এখানে উঠে এসছে। আচ্ছা, গল্পের মধ্যে প্রত্যেকটা গল্পই ভীষণ সুন্দর ছিল। একটা শূন্য অ্যাকোয়ারিয়ামে সৈকত মুখোপাধ্যায়ের ডার্ক ফ্যান্টাসির জায়গা উঠে এসছে, যেখানে একটি মেয়ে তার এমনই একটা জায়গা দাঁড়াবে যে সে একটা অ্যাকোয়ারিয়াম কিনে আনবে এবং সেখানে একটি মাছ তার রক্ত খেয়ে নেওয়া শুরু করবে। তো সেই প্লটের ওপর দাঁড়িয়ে একটা শূন্য অ্যাকোয়ারিয়াম। পাহাড়িয়া বিনতা রায়চৌধুরী, এখানে দেখা যাবে যে একটি ফ্যামিলি যখন ঘুরতে যাবে হঠাৎই পাহাড়ের রাস্তায় তারা আটকে যাবে এবং তাদেরকে একজন বাঁচাবে, যার পরিচয় জানা যাবে যে সে অনেকদিন আগেই মারা গেছিল। তো এরকম একটা প্লটের ওপরে লেখা পাহাড়িয়া। ইঁদুরের গর্ত সাগরিকা রায়, এখানে একটা মার্ডার দেখানো হবে এবং সেখানে দেখানো হবে যে এখানেও একটি ফ্যামিলি দেখানো হবে, দুটো কাপল দেখানো হবে এবং তার বাইরে দেখানো হবে একটি মেয়েকে, যেখানে সবাই মিলেই একটা মানুষকে খুন করা, মানে একটা খুনের প্লট হবে এবং সেখানে বেশ ইন্টারেস্টিংলি কীভাবে কে কাকে মার্ডার করছে এই নিয়ে একটা কনফ্লিক্ট থেকেই আর কি গল্পটা এগোবে। সালটা ছিল 1971, সম্বুদ্ধ দত্ত। এটা একটা ঐতিহাসিক প্লটের ওপর লেখা গল্প। এখানে কিছু সামাজিক অবস্থা উঠে এসছে এবং সেই সময় 1971 সালের কিছু জায়গা নিয়ে গল্পটি লেখা। আচ্ছা, প্রমা আইভি চট্টোপাধ্যায়, এখানে একটা সামাজিক চেতনা উঠে এসছে এবং প্রমা বলে যে মেয়েটি, তিনি একজন ডাক্তার এবং তার সাথে কিছু পরিবারের অন্য লোকের দেখা হবে যখন সে একজন মানুষকে চিকিৎসা করতে যাবে এবং সেখান থেকে তার কী অনুভূতি আসছে, তার ফ্যামিলির কী অনুভূতি আসছে, সেই জায়গা নিয়ে একটি গল্প, বেশ ভালো। অভিশপ্ত মেষ গীতিকণ্ঠ মজুমদার, যেখানে একটা মেস বাড়ির গল্প দেখানো হয়েছে। এখানে একটা মানুষের সাথে সম্পর্কের জায়গা থেকে কিছু কিছু কনফ্লিক্ট উঠে আসবে এবং সেইখান থেকেই গল্পটা দেখানো হবে যে এক ধরনের সম্পর্ক একটা মানুষের মনে এবং সেই সম্পর্কে কোনো রকম প্রকাশ ছিল না এবং পরবর্তীকালে সেখানে কী হবে সেইটা নিয়ে অভিশপ্ত মেষ। তারপরে ভ্রমণ সঙ্গিনী, এখানে একটি মানুষের সাথে একজন কাপলের আলাপ হবে যার ওয়াইফ মারা গেছে, তো সেই নিয়ে তার একটা জীবনের গল্প। মগ্ন মৈথুন অনুভানাথ, এখানে একটা সাপের সাথে একটা গল্প দেখানো হবে। সাপের কিছু জায়গা অতিলৌকিক একটা জায়গা দিয়ে গল্পটা দেখানো হবে মগ্ন মৈথুন। এখানে গল্পগুলো যথেষ্ট ভালো ছিল। উপন্যাস আমার খুব একটা ভালো লাগেনি। নীল চোখের তারা একজোড়া হাত মোটামুটি লেগেছে। তো এই ছিল এপ্রিলের 2024 নবকল্লোল। আচ্ছা, এরপর চলে যাব অক্টোবরে 2024 নবকল্লোলে। এখানে একটি উপন্যাস দিয়েছে বেঘোর রাজা ভট্টাচার্যের। এখানে বাঘ যখন মানুষকে আক্রমণ করছে তারপরে সেই মানুষটিও বাঘের মতন চরিত্রের হয়ে যাচ্ছে, এরকম একটা প্লট নিয়ে গল্পটা লেখা। রেখা সন্তান গল্পটাতে দেখানো হবে যে
কিছু অলৌকিক জায়গার মাধ্যমে যখন বাচ্চা হচ্ছে না, তখন অন্য একটা বাচ্চার ক্ষতি করে নিজের বাচ্চা আনার চেষ্টা, এবং শেষ পর্যন্ত সেটা না পেরে একটা মানবিকতার জায়গা কীভাবে উঠে আসছে সেটা দেখানো হবে। বিচার তমগ্ন নস্কর এরকমই একটি তান্ত্রিক জায়গা থেকে গল্পটি লেখা। অচেনা উর্বশীতে দেখানো হবে যে সেই সময়কার উর্বশীদের জীবন কীরকম ছিল, সেখানে তাদের যে রোলগুলো প্লে করতে হতো সেইখান থেকে উর্বশীদের একটা প্রতিবাদী জায়গা থেকে লেখা জয়তী রায়ের। হেলমেট গল্পটির মধ্যে একটা সম্পর্ক কীভাবে তৈরি হচ্ছে এবং সেখানে হেলমেট নিয়ে কীরকম একটা মজার জায়গা তৈরি হচ্ছে সেই নিয়ে গল্প ছিল বিপুল মজুমদারের। এই ছিল অক্টোবর 2024 নবকল্লোল। আচ্ছা, এরপর হচ্ছে অগস্টে 2024 নবকল্লোল, যেটা ছিল তন্ত্র সংখ্যা। এখানে গল্প ছিল জয়দীপ চক্রবর্তী যে পথে যেতে হবে। এখানে কিছু তন্ত্র নিয়েই গল্প ছিল। কাম ভৈরবী সর্বাণী মুখোপাধ্যায়ের কাকপিশাচ, বুদ্ধদেব হালদারের সর্বনেশে আহ্বান, শুভ মানুষ ঘোষ। এই গল্পগুলো প্রত্যেকটাই তন্ত্র নিয়েই, তন্ত্রের ওপর বেস করেই গল্প। পুতনা তমগ্ন নস্কর একটা উপন্যাস ছিল, যেটাও তন্ত্রের ওপর বেস করে। এই গল্পগুলোর মধ্যে আমার যেটা ভালো লেগেছে সেটা যে পথে যেতে হবে জয়দীপ চক্রবর্তীর, গল্পটি বেশ ভালো ছিল। এবং কাম ভৈরবী গল্পটাও বেশ ভালো লেগেছে, একটু অন্য রকমের। এখানে দেখানো হয়েছে একজন সঙ্গীত শিল্পী, সে কিভাবে তার নিজের জীবনের কিছু খারাপ জায়গাকে অতিক্রম করছে সঙ্গীতের মাধ্যমে। তন্ত্রের যে বিভিন্ন দিক সেইগুলো উঠে এসছে এই গল্পের জায়গা থেকে। কাকপিশাচে একটু তন্ত্রের জায়গাটাকে একটু ভয়ঙ্কর করে দেখানো হয়েছে। তন্ত্রের যে একটা ভালো দিক আছে সেই জায়গাটা উঠে এসছে কোথাও এই গল্পটিতে। এই কাম ভৈরবী সর্বাণী মুখোপাধ্যায়ের গল্পটিতে। তো পুতনা গল্পটির মধ্যেও কিছু অলৌকিক জায়গা উঠে এসছে তন্ত্রের। তো এই ছিল অগস্টে 2024 নবকল্লোল। তো এই ছিল আমার পড়া কিছু গল্প এবং উপন্যাস। এবং আজ এই পর্যন্তই। তো খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। এরপর আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অগস্টের 2024 নবকল্লোল। এখানে যে গল্পগুলো আছে, যে পথে যেতে হবে জয়দীপ চক্রবর্তীর, কাম ভৈরবী সর্বাণী মুখোপাধ্যায়, কাকপিশাচ, বুদ্ধদেব হালদার, সর্বনেশে আহ্বান, শুভ মানুষ ঘোষ, যেগুলোর প্রত্যেক কটারই বিষয়বস্তু তন্ত্র। এবার তন্ত্রকে বিভিন্নভাবে দেখানো হয়েছে, কোনোটাই একটু ভয়াবহভাবে, অলৌকিকভাবে, কোনোটার মধ্যে আবার বেশ একটা অন্য রকমের ব্যাপার আছে, যেখানে একটা পজিটিভ সাইডও দেখানো হয়েছে। যেমন যে পথে যেতে হবে বা কাম ভৈরবী, যেখানে গানের মধ্যে দিয়ে তন্ত্র সাধনার যে জায়গাটার কথা উঠে এসছে। কাকপিশাচ, সর্বনেশে আহ্বান একটু অলৌকিক ভৌতিক জায়গাগুলো বা নেগেটিভ জায়গাগুলো কে ফোকাস করে লেখা হয়েছে। পুতনা আমার কিছুটা উপন্যাস যেটা তমগ্ন নস্করে, সেটা আমার কিছুটা অবাস্তব বা অলৌকিক লেগেছে। তো কাম ভৈরবী গল্পটা বেশ ভালো ছিল। এই ছিল অগস্টের 2024 নবকল্লোল তন্ত্র সংখ্যা।